পি মৌলিক। এটা হলো আমাদের অ্যাজাম্পশন। এটা কি অ্যাজাম্পশন, অনুমান পি। তাহলে ঘটনা কি ঘটবে? উইলসনই বলেছেন পি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান অনুসম 0 মোট এই কথাটুকু উইলসন। উইলসন উপপাদ্যের অ্যাজাম্পশন কি, মানে আমরা কি সত্যি ধরে নিচ্ছি, এইটুকু আমরা অ্যাজাম্পশন। আমাদের অ্যাজাম্পশন মানে যা কিছু ধরে নেওয়া হয়। আর উইলসন উপপাদ্যের সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো এইটা হলো উইলসন উপপাদ্যের ফলাফল, সিদ্ধান্ত। এইটা হলো কি, এটাকে বলা হয় অনুমান, এইটাই বলা হয় সিদ্ধান্ত। সকল উপপাদ্যের কি থাকবে? কিছু কিছু কি থাকবে? আর কিছু সিদ্ধান্ত, কিছু সিদ্ধান্ত হয় না। সিদ্ধান্ত একটা অনুমান কিছু হয়, এক বা একাধিক। সিদ্ধান্ত কয়টা হয়? সিদ্ধান্ত একটা। সব উপপাদ্যের সিদ্ধান্ত একটা। অনুমান এখানে আর অনেক কিছু অনুমান থাকতে পারত। জানোয়ারের মধ্যে পড়েছে ওই অনুমান দুটো, এ আছে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাদের অসাগুণ, এরকম একটা কথা ছিল না? এই যে অনেক অনুমান থাকতে পারে, আর মিনিমাম একটা থাকবেই। তো উইলসন উপপাদ্য অনুমান একটা, আর সিদ্ধান্ত একটা। আমরা কি করে এইটাকে সত্যি ধরে এইটাকে প্রমাণ করি, এইটার রূপে প্রমাণ করি। এখন যদি কোনো থিওরেমের সিদ্ধান্ত সত্যি ধরে যদি অনুমান সত্যি প্রমাণ করা যায়, কি এখন এইটারে ধরবো অনুমান, এইটা হবে কি সিদ্ধান্ত। যদি এই ঘটনা ঘটানো যায়, মানে এইটাকে সত্যি ধরে এইটা প্রমাণ করা যায়, তখন সেটাকে বলা হয় উপপাদ্যের বিপরীত উপপাদ্য বা বিপরীত প্রতীক্ষা। কোন উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলতে কি বোঝানো হয়? সিদ্ধান্তকে ধরা হবে অনুমান, অনুমান হবে। তাহলে অয়লার উপপাদ্যের বিপরীত প্রতীক্ষা কি? যদি এইটা সত্যি হয় তাহলে পি মৌলিক সংখ্যা। এটা হলো অয়লার উপপাদ্যের উইলসন উপপাদ্যের বিপরীত প্রতীক্ষা। বুঝে আসছে কথা? বুঝছি না বিষয়টা? এই উপপাদ্য প্রমাণ একেবারে সহজ। শুধু মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার ভিতরে ডিফারেন্সটা বুঝলি। মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যা আমরা ধরে নেব পি মৌলিক নয়, মানে প্রমাণ করবো কি পি মৌলিক, ধরবো কি পি মৌলিক নয়, মানে পি যৌগিক। এটা ধরে যদি একটা গন্ডগোল বাধাই দিতে পারি, তাহলেই প্রমাণ হবে উপপাদ্য প্রমাণ। এটা একটা পদ্ধতি, কোনো একটা নাম আছে, কারো মনে আছে কিনা? অনেকবার আমরা বিভিন্ন ইয়ারে প্রুফ বাই কন্ট্রাডিকশন, প্রুফ বাই কন্ট্রাডিকশন। এই উপপাদ্যের প্রমাণের নাম কি? প্রুফ বাই কন্ট্রাডিকশন। মানে যেটা প্রমাণ করতে হবে এটাকে মিথ্যা ধরে একটা ঝামেলা বানাতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি পি মৌলিক। আমরা ধরবো কি পি মৌলিক নয়, অর্থাৎ পি যৌগিক। ধরে যদি আমরা সামনে অগ্রসর হয়ে যদি একটা অসম্ভব অবাস্তব একটা কিছু পাই, তাহলে এই অসম্ভব ঘটনা কেন করছে? আমরা সত্যি কথাকে মিথ্যা করেছি। কারণ ওইখান থেকে আমরা বলবো না পি যৌগিক না পি। তোমরা পদ্ধতি বুঝতে পেরেছি? তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার ডিফারেন্সটা, যৌগিক সংখ্যার একটা গুরুত্বপূর্ণ ধর্ম আছে, সেইটা আমরা ব্যবহার করবো। মৌলিক সংখ্যা যেমন 5, এর কি কি ধনাত্মক উৎপাদক আছে? কয়টা? দুটো। কিন্তু 6
এর কি আছে? 1 2 3 6 এইটাই হলো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য। মৌলিক সংখ্যা সবসময় দুইটা না মৌলিক সংখ্যার সর্বদা দুটো উৎপাদক থাকবে আর যৌগিক সংখ্যার সর্বদা দুইয়ের অধিক উৎপাদক থাকবে। সর্বনিম্ন তিনটা সর্বনিম্ন তিনটা। ক্লিয়ার? তাহলে দেখো একটা সংখ্যা মৌলিক হোক আর যৌগিক হোক, এই 1 আর ওই সংখ্যা এই উৎপাদকের সবসময় থাকবেই। কি বুঝে আসছে? কিন্তু 1 আর এই 5 এর মধ্যে আর কোনো উৎপাদক নাই, এখানে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা এবং 1 এবং ওই সংখ্যা ব্যতীত তার মধ্যে কমপক্ষে একটা কমপক্ষে এই সূত্রটাই দিয়ে কাজ করা হয়েছে। তাহলে একটা সংখ্যা যদি যৌগিক সংখ্যা হয়, n যৌগিক সংখ্যা হয়, n এর একটা অবশ্যই উৎপাদক d থাকবে, যে d এর মান 1 এর বড় আর n এর ছোট। দেখো এই লজিক বুঝো কিনা, এই লজিক দিয়ে আমরা বলতে পারি। যদি n একটা যৌগিক সংখ্যা হয় তাহলে n এর অবশ্যই কমপক্ষে একটা উৎপাদক থাকবে, যে উৎপাদকটা 1 এর বড় n এর ছোট। এখানে দুটো আছে, কিন্তু যদি সংখ্যাটা 4 হয় সেখানে 1 2 4 তখন এখন হবে একটা। এই জন্য বলতেছি যদি কোনো একটা সংখ্যা যৌগিক সংখ্যা হয় তার কমপক্ষে একটা উৎপাদক থাকবে, যে উৎপাদকটা 1 থেকে বড় আর ওই সংখ্যা থেকে ছোট। এই যুক্তি এইটুকু এই পথে প্রমাণ আর আর কিছু না। বুঝছি তো কথা? আচ্ছা তাহলে আমরা প্রমাণ করব। প্রতিজ্ঞা উপদের বিপরীত প্রতিজ্ঞা বা বিপরীত উপদ্রব প্রত্যেকেই বলেন সাধারণ। বর্ণনা যদি p মাইনাস প্লাস অনুসঙ্গ মড p হয় তবে সিদ্ধান্ত কি p মৌলিক সংখ্যা। p একটি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের যদি উপরের অনুসন্ধানটা সঠিক হয় তাহলে p মৌলিক সংখ্যা হইতেই হবে। তাহলে আমরা এটাকে সত্যি ধরবো আর কি p কে কি ধরবো? মৌলিক নয় ধরে একটা গন্ডগোল। তাহলে গন্ডগোল বাধাইতে পারলে কি করবো? p প্রমাণ ধরি p মাইনাস 1 এবং p মৌলিক সংখ্যা নয়। এই কিন্তু আমরা সত্যকে মিথ্যা বানাইয়া কাজ শুরু করছি। এই পদ্ধতির নাম কি? প্রুফ বাই সত্যকে মিথ্যা বানাই কাজ শুরু করা। এখানে এই মিথ্যার উপরে কি দীর্ঘদিন চলা যাবে? একটা সময় মিথ্যা কি হয়ে যাবে? প্রকাশ পাইয়ে যাবে যে এটা মিথ্যা।
যেখানে এই ঘটনা ঘটবে সেইখান থেকে আমরা বলবো পি মৌলিক সংখ্যা, মানে সেইখানেই উপদের পরিমাণ শেষ হয়ে যাবে। আচ্ছা, পি যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে পি অবশ্যই যৌগিক সংখ্যা। পি অবশ্যই যৌগিক সংখ্যা। তাহলে পি যৌগিক সংখ্যা হবে এবং ইহা কমপক্ষে একটি উৎপাদক নাকি, এই যে আগে যা ব্যাখ্যা করে দিয়েছি, ডি বিদ্যমান থাকবে যেন প্রত্যেক যৌগিক সংখ্যারই একের বড় এবং ওই সংখ্যার ছোট একটা উৎপাদক থাকতেই পারে, কমপক্ষে। বেশিও থাকতে পারে, অনেক থাকতে পারে। 24 এই যৌগিক সংখ্যার উৎপাদক, একের বড় উৎপাদক তো অনেকগুলোই আছে, 2, 3, 4, 6, 8, 12। এরা সবাই এই বিয়ে করেছে। ঠিক আছে? আচ্ছা, এই শব্দটা আগে শুনেছ কখনো মনে করতে গিয়ে? অধিকন্তু অর্থ মানে কি? আরো এই ইংরেজিতে বলে এটাকে মোর ওভার, এই শব্দটা শুনতে পারো, মোর ওভার। মোর ওভারের বাংলা হলো মোর ওভার। যে তোমাকে একটা জায়গায় নিয়ে যে হবে, তোমাকে বলা হলো এই জায়গায় গেলে তুমি আমি কি কি পাবো, তাই তোমার বলা হলো 3-4টা সুবিধার কথা বলার পরে বললো অধিকন্তু তোমার এটাও দেওয়া হবে, মানে এইটা ব্যতীত আরো তোমার জন্য সুবিধা আছে। তাহলে এই যে ডি নামক একটা উৎপাদক থাকবে। এখন আরো এই যে যৌগিক সংখ্যার ক্ষেত্রে আরো একটা বৈশিষ্ট্য হলো যে এই যে ডিটা 1 থেকে p-1 এই সংখ্যাগুলোর গুণফলের একটা উৎপাদক হবে। দেখেন, মনে করো সংখ্যাটা হলো 12, এইটা হলো পি যৌগিক সংখ্যা। আচ্ছা, এখন ডি হিসেবে তাহলে কত হতে পারে? ডি হিসেবে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আর 6 হতে পারে। মনে করো ডি = 4। এখন এই 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর যে গুণফল, এই গুণফলের একটা উৎপাদক অবশ্যই হবে, কারণ এটা তো এদের মধ্যে কোনো একটা জায়গায় আছে। এইটুকুর মধ্যে তো এই 4 আছে, মানে 4 এই গুণফলের একটা ভাজক। আর সংখ্যাটা যদি D3 নেই তাহলে তো এই জায়গায় 3 আছে। সংখ্যাটা যদি 3 না 6 নেই তাহলে এই জায়গাটা 6 আছে। তাহলে কি হবে? এই ডিটা 1 থেকে কত পর্যন্ত? p-1 পর্যন্ত যত সংখ্যা আছে সেইগুলোর মধ্যে তো ওটা আছেই, তা সেইগুলোর গুণফলের একটা ভাজক। মানে এই গুণফলকে 4 দ্বারাও ভাগ করা যায়, কারণ এই এটাকে 3 দ্বারাও ভাগ করা যায়, এটাকে 6 দ্বারাও ভাগ করা যায়। এই কথা এখন বললেই প্রমাণ শেষ হয়ে যাবে। এই ডিটা কি 1 থেকে p-1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলের একটা ভাজক বা উৎপাদক। অতিরিক্ত আরেকটা বৈশিষ্ট্য। ঠিক আছে, কথা বুঝে গেছে তো নাকি?
তাহলে এখন চিন্তা নেই, উপপাদ্য প্রমাণ এই কথা লিখলেই আমরা শেষ করে দিতে পারবো। দেখুন তো ডি হবে 1 গুণ 2 গুণ 3 p মাইনাস 1 এর একটি উৎপাদক বা ভাজক। উৎপাদক অর্থাৎ ডি দ্বারা 1 গুণ 2 গুণ 3 এই উপরে যে কথাটা লিখলাম সেটা গানে কিন্তু এইভাবে লেখে না, উৎপাদক বা ভাজককে ডি দ্বারা এটা বিভাজ্য এটা আমরা খাতা দাগ প্রথম চ্যাপ্টারে পড়াচ্ছি। এখন এইটুকু গুণ করলে কি পাওয়া যাবে? আমরা যদি ফ্যাক্টরিয়ালের সূত্র চিন্তা করি, তাই 1 থেকে যদি সংখ্যা পর্যন্ত সব গুণাকার থাকে, তাহলে এই বড়টার ফ্যাক্টরিয়াল। আমাদের উইচারে তো পি মাইনাসের ফ্যাক্টরিয়াল আনতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন একটা ক্যালকুলেশন করলে এই পি মাইনাস 1 এর ক্লিয়ার। এখন আমাদের এই গণনাটাকে অনুসমতায় নিতে হবে। কিভাবে সাথে বলা যায় অনুসমতা নিলে কি হবে? অনুসমতার সূত্র হলো যে m ডিভাইডস a মাইনাস b যদি হয়, তাহলে a অনুসম b মড। এই তো অনুসমতার সূত্র, যা বলছি মড m। এছাড়া তো আর এই চ্যাপ্টার পড়া যাবে না। এই তো অনুসমতার সূত্র, যে এখানে যে সংখ্যা দুটো বিয়োগফল থাকবে। এখন মনে করো m ডিভাইডস a আছে, এটা অনুসমতা নিব কেমন? এ জায়গায় তো আর b নাই, যখন নিঃশেষে বিভাজ্য তখন ওই দ্বিতীয় সংখ্যাটা 0। এই কিন্তু উৎসের উপর ডান দিকে 0 আছে, বুঝে আসছে কথা? তাই এটা অনুসমতা নিলে কি হবে বলো? p মাইনাস 1 এর উৎপাদক p মাইনাস 1 ফ্যাক্টরিয়াল অনুসম 0 মড d। ঠিক আছে তো? আচ্ছা, এখন যে লাইনটি লিখবো বুদ্ধি জ্ঞান দিয়ে বুঝতে পারো কিনা, যদি বুঝতে পারো তাহলে তোমাদের গণিতের বুদ্ধি জ্ঞান কিন্তু আছে, বা যা পড়াইছি এই চ্যাপ্টারে প্রথম দিন তা বুঝতে পারছো, না হয় আর কাজ। এই যে একটা 1 যোগ করে দেওয়ার পরে এই ঘটনা লিখলাম, এটা কেন হইল পুরো পাই না, বলতে পারবা? মনে আছে কথা? আচ্ছা, তোমাদের কোনো একদিন পড়াইছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছিলাম যে এই চক্রপথে যে এই অনুসমতার দুই দিকে কোনো কিছু যোগ করা অথবা বিয়োগ করায় অনুসমতার কোনো পরিবর্তন হবে না কখন। এটা ডি এর যদি গুণিতক এই যে সংখ্যাটা আনবো, এই সংখ্যাটা যদি ডি এর গুণিতক হয়, এই জায়গায় যদি ডি 2d 3d ডি রিলেটেড কিছু থাকে, কিন্তু আমাদের তো 1 এর সাইডে তো ডি বড়, তাহলে এটা তো আর ডি এর গুণিতক হইতে পারে না করে দিন, ওটা তো ডি এর ভাজক। কি বুঝে আসছে? যেমন দেখো যে উদাহরণ দিলে বলতাম 5 অনুসম 1 মড 2 না। এখন এই যে যদি 2 যোগ করি তাহলেও এখানে কোনো সমস্যা নেই, যদি 2 না করে 4 যোগ করি আছে সমস্যা আছে, যদি 6 যোগ করি, যদি 6 বিয়োগ করি সমস্যা, এইবার যদি যোগ করি, তাই যা কিছু করবো যোগ এইটার সাথে গুণিতক থাকতে হবে।
এখন আমি 1 যোগ করলাম এইখানে, তাহলে কি এটা সত্যি আছে? হিসাব করে দেখো তো। কারণ কি? কারণ এটা তো এটা, তখন ঘটনাটা এই হয়ে যাবে। এই বুঝে আসছে? তাই এখানে আমাদের পারমিশন আছে, কি করার পারমিশন আছে? যা করবো সেটা ডি তার ভিতরে থাকা বাধ্যতামূলক। আমাদের ডি এর গুণিতক, ডি এর গুণিতক মানে কি? 2D 3D 4D 5D 6D 7D, মানে একটা ডি থাকা। আর 1 তো ডি এর গুণিতক না, কারণ 1 তো ডি এর উৎপাদক, ছোট, গুণিতক হয় বড় আর উৎপাদক হয়। তাহলে এই 1 এখানে আনার ফলে ঘটনা এটা হয়েছে। বুঝে আসছে? আচ্ছা, তাহলে বুঝে আসছে করবো এখন শেষ হবে। P minus 1 mod P যেহেতু D এর বড়, P যেহেতু কি D এর, যেহেতু D দিয়ে এটা অনুসম হচ্ছে না, তাহলে যে D এর বড় কোন সংখ্যার জন্য অনুসম হবে না। কারণ কি? P D এর বড়, D দিয়েই তো এইটার বিভাজ্য হচ্ছে না। তো ছোট সংখ্যা দিয়ে যদি বিভাজ্য না হয়, তো বড় সংখ্যা দিয়ে কেমন হবে? কি বুঝে আসছে কথাটা? তাহলে যেহেতু এখানে লিখে দিই যে D সেইতে P বড়, এই কারণে এটা P দিলে ওটা কি হচ্ছে না, সম হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে ঘটনাটা পেয়েছি, এই জায়গায় আমাদের একটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। অসঙ্গতিটা কি? আমরা শুরুতে কি বলছিলাম? আমরা বলছিলাম যে এইটা অনুসমদিন মড পি, মানে ঘটনাটা সত্যি ধরেছিলাম ওই 1 নম্বরে যেটা না, কিন্তু এখন পাইছে কি? তাই এইটা আমাদের অনুমানের সাথে সাংঘর্ষিক, অসঙ্গতিপূর্ণ। কেন এই ঘটনা ঘটছে? অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটছিল শুরুতে আমরা একটা মিথ্যার উপরে ছিলাম, সেটা কি? পি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয় বলছিলাম না। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত আসছে পি অবশ্যই, না হলে এটা আমাদের অনুমানের সাথে সাংঘর্ষিক। অনুমান ওই জন্য এখানে 1 নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বার না দিই ওই কথাটা উল্লেখ করছেন পুরোটা। অনুমান একের সাথে কি অসঙ্গতি পূর্ণ বা সাংঘর্ষিক, যেটা পছন্দ হয়। Therefore P একটি মৌলিক সংখ্যা। Therefore P একটি মৌলিক সংখ্যা প্রমাণিত। আচ্ছা, এর